ভগ্নাংশে গুণ করে সাধারণ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আবৃত সংখ্যাকে ভাঙলে এটা আমরা যা পাই 6/9 গুণন 9/9। আমরা জানি কোনো আবৃত সংখ্যাকে ভাঙলে যতটা আবৃততা থাকে দশমিকের উপর যতগুলো আবৃত সংখ্যা থাকে নিচে হরে ঠিক ততগুলো 9 লিখতে হয়, সেই অনুযায়ী লেখা হয়েছে। এবং অনাবৃত অঙ্ক থাকলে ততগুলো শূন্য লিখতে হয়। যেহেতু এখানে কোনো অনাবৃত অঙ্ক নাই, এই জন্য এখানে একটা আবৃত থাকার জন্য একটা 9, এখানেও একটা আবৃত থাকার জন্য একটা 9 লেখা হয়েছে। এরপর এটাকে যদি কোনো প্রক্রিয়ায় ছোট করা যায় আমরা ছোট করব। তো 9 9 কেটে যায়। এরপর 3 দিয়ে 9কে কাটলে 3 হয় এবং 6কে কাটলে 2 হয়। তাহলে এইটা পেলাম উপরে 2, নিচে 3। এখন এটাকে যদি আমরা ভাগ করে দেখাই, ভাগ করে এটাকে যদি আবার আবৃত সংখ্যায় নিয়ে আসা যায় আমরা নিয়ে আসব। তাহলে এটাকে প্রথমত ভাগ করতে গেলে 0 বার যদি দিই, যেহেতু একবার দিলেও বেশি হয়ে যাবে, 0 বার দিলাম, তাহলে বিয়োগ করলে 0 হয়। এখন দশমিক নিলে একটা 0 পাই, 3 6 18, তাহলে 18 হবে। আবার এটাকে বিয়োগ করলে 2 হয়। আবার দশমিকের জন্য আবার আমরা এখানে একটা 0 পাই। আবার 3 8 20-এর মধ্যে 6 বার যায়, বিয়োগ করলে আবার 2 হয়, এই 6 বার গেল। এইভাবে পর্যায়ক্রমে এই 6 আসতেই থাকবে। এই জন্য আমরা এটার অ্যান্সারটা লিখতে পারি, অ্যান্সার 0.6। যে সংখ্যাটা বারবার আসে তার উপর আবৃত দেওয়া যায়। তাহলে এইভাবে 1 নম্বরের সমাধান অতি সহজে আমরা করতে পারবো। এরপর 2 নম্বরটা ছিল, 2 নম্বর যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে 321 নিচে 37। এখন এটাকে যদি আমরা পূর্ণ ভাঙ্গায় নেই, এটাকে মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে এটা পাবো, গুণ করে এটা গুণ এটা যোগ করলে হবে 1205 আর নিচে 37। এখন এটাকে ভাগ করে আমাদের দেখাতে হবে। তো ভাগ করে আমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করতে পারি। যদি ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করি তাহলে এটা হবে, আমরা লিখি ক্যালকুলেটরে 1205 ভাগ 37 সমান আসবে, এটা আসে 32.567 ডট ডট, এটাই বারবার আসতেছে। তো এটার জন্য আমরা লিখতে পারি 32.567। এই 5 এবং 7, 5 6 7 এই 3টি অঙ্ক বারবার আসছে, এই জন্য 3টির উপর আমরা আবৃত ব্যবহার করব। এটাই 2 নম্বর সমস্যার সমাধান। এরপর 3 নম্বর সমস্যাটা যেটা ছিল, 3 নম্বর সমস্যাটি ছিল, আমরা প্রশ্ন দেখি। প্রশ্নে বলা হয়েছে যে n সমান 2p-3, যেখানে p বিলংস টু n এবং n² 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে বা ভাগশেষ কত থাকবে, এরকম প্রশ্ন দেওয়া ছিল। তো এটার সমাধান আমরা এভাবে আগাতে পারি। 3 নম্বরে আমরা বলতে পারি যে দেওয়া আছে n সমান 2p-3, যেখানে একটা সত্য দেওয়া আছে, সত্যটা হচ্ছে p বিলংস টু n, মানে পিটা হচ্ছে p একটা স্বাভাবিক সংখ্যার সদস্য। আমাদের নির্ণয় করতে হবে, অতএব বের করতে হবে আমার n সমান 2p-3, যেহেতু দেওয়া আছে n² মান বের করতে বলছে প্রশ্নে। তাহলে এটাকে আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে n² সমান এটাটাও বর্গ করে দিতে হবে, এটা বর্গ হয়ে গেল। তাহলে এইটা a - b হোল স্কয়ারের সূত্রে পড়ছে, আমরা সূত্র এভাবে ভাঙাই দিতে পারি, স্কয়ার মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা গুণ করলে হবে 4p² মাইনাস 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 3 4 12, 12p প্লাস 3 আর 3 গুণ করলে 9। এখন এই প্রথম দুটো অংশ থেকে আমরা যদি 4p কমন নিই তাহলে হবে, 4p যদি কমন না হয় তাহলে p-3, 3 4 12 প্লাস 9। এখন এখানে দেখা যাচ্ছে এখানে 4p ইন্টু p-3 এটি এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অতএব আমরা বলতে পারি, অতএব
2p মাইনাস 3 এর বর্গ বা আমরা যদি বলি n সমান 2p মাইনাস 3 কে বর্গ করলে সব সময় ভাগশেষ 9 থাকবে এইরকম ভাষা আমরা লিখে করতে পারি। যেহেতু এটা 4 দ্বারা বিভাজ্য আর 9 অবশিষ্ট থাকে, তাহলে এই 9টাই হবে এর উত্তর, যে সব সময় 9 ভাগশেষ থাকবে। তাহলে 3-এর সমাধান আমরা এইভাবে করতে পারি। এরপর দেখি 4 নম্বর সমস্যাটা যেটা দেওয়া ছিল, যে ইউ সমান দেওয়া আছে 2, 3, 4, 5, 6, 7, 9 এবং এর মান 2, 4, 6, বি এর মান 3, 5, 7 হলে এ পূরক ইন্টারসেকশন বি বা এ প্রাইম ইন্টারসেকশন বি এটা বের করতে হবে। তাহলে এটা করতে গেলে আমরা শুরু করব 4 নম্বরটা দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে বা সার্বিক সেটের মান দেওয়া আছে 2, 3, 4, 5, 6, 7, 9। এ সমান দেওয়া আছে 2, 4, 6, বি সমান দেওয়া আছে 3, 5, 7। অতএব আমাদের বের করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি। তো আমরা প্রাইম মানে জানি এটা ইউ থেকে এ কে বাদ দিতে হয়, তাহলে ইউ বাদ এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহার করতে পারি। এরপর এইটা ইউ এর মানটা আমরা এখন বসাই দেব। তো ইউ এর মান দেওয়া আছে 2, 3, 4, 5, 6, 7, 9 বাদ এর মান দেওয়া আছে 2, 4, 6, এইটুকু ব্র্যাকেটে রাখলাম, ইন্টারসেকশন বিটা রেখে দিলাম। তো এইটা বাদ অর্থ হচ্ছে 2, 4, 6, এখানে 2, 4, 6 পেলে 2, 4, 6 বাদ দেওয়ার পর যে অঙ্কগুলো থাকবে সেটা আমরা লিখব। তাহলে 2 বাদ হবে, 3 থাকবে, 4ও বাদ, 5 থাকবে, 6 বাদ যেহেতু এখানে আছে, এরপর 7, 9 ইন্টারসেকশন বি। তারপর এখানে যা আছে তাই লিখব 7, 9। এখন ইন্টারসেকশন এখানে বি এর মানটা আমরা বসাই দেব, তাহলে 3, 5, 7। এখন এর অর্থ হচ্ছে ইন্টারসেকশন অর্থ হচ্ছে দুটার মধ্যে যেটা মিল আছে সেটাই শুধু আমরা নিতে পারবো। তাহলে এখানে মিল আছে 3, 5 এবং 7, 3, 5, 7। তাহলে এটাই নির্ণয় মান, এটাই অ্যান্সার 4 সমস্যাটির সমাধান আমার তাহলে হলো। তাহলে এইভাবে 4টি প্রশ্ন সংক্ষিপ্ত দেওয়া ছিল। এরপর আমাদের সৃজনশীল দেওয়া আছে, 3টি সৃজনশীল দেওয়া আছে। এবার আমরা 1 নম্বর সৃজনশীলটা করব। তো 1 নম্বর সৃজনশীলটা আমরা একটু প্রশ্ন দেখব। প্রশ্ন ছিল এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 আর জি অফ এ সমান ছিল 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব। এখন আমাদের প্রশ্নে কয়ে বলেছে যে ক আসলে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 3 এবং এক্স কিউব লেস দ্যান অর ইকুয়াল 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা একটা সেটের অঙ্ক। তো আমরা ক নাম্বারটা প্রথমত 3 সৃজনশীলের আমরা ক নাম্বারটা চেষ্টা করি। তো অঙ্ক যা দেওয়া আছে এটা আমরা উঠালাম না, পরের লাইন থেকে আমরা বলতে পারি যেহেতু এখানে একটা সত্য দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেখানে এন সমান 1, 2, 3, 4, 5 ইত্যাদি সংখ্যাগুলো। এখন আমরা যে অঙ্কটা দেওয়া আছে সেটাকে দুইটা অংশে ভাঙাতে পারি, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 3 এইটুকু একটা অংশ, আর এবং এর জায়গায় আমরা ইন্টারসেকশন চিহ্ন দেব। এরপর আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব, এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 30। এটাকে সেটের তালিকা পদ্ধতি দেওয়া আছে, গঠন পদ্ধতি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে জানি যে এখানে এক্সের মান এই
এর মধ্যে থেকে এমন কিছু বসাবো যেন সেই মানটা ক্যালকুলেশন করে 3-এর চেয়ে বড় হয়, ছোট হওয়া যাবে না। তাহলে এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, 1 যদি বসাই তাহলে 1-এর উপর স্কোয়ার সমান 1 হয়, যা 3-এর থেকে বড় নয়, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। যদি 2 বসাই, 2-এর উপর স্কোয়ার দিলে 4, তাহলে 4 গ্রহণযোগ্য, এবং এরপর থেকে যে অঙ্কই বসাই না কেন এটা 3-এর চেয়ে বড় হবে। এই জন্য আমরা নিতে পারবো 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি অসংখ্য সংখ্যা এরপর থেকে নেওয়া যাবে। এরপর ইন্টারসেকশন দেব। এরপর এইটার অর্থ হচ্ছে এখানে এক্সের মান এমন কিছু বসাবো যা 30 থেকে ছোট হবে কিন্তু 30-এর বড় হওয়া যাবে না। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, সেই অনুযায়ী আমরা লিখতে পারবো 1 যদি বসাই 30-এর থেকে ছোট হবে, তার কারণ আমরা জানি 1-এর উপর কিউব দিলে 3টা 1 গুণ করলে 1 হয়। 2 বসালেও হবে, 2 বসালে এটা হবে 8, যা 30 থেকে ছোট। 3 বসালে হবে 27, যা 30 থেকে ছোট। তাহলে 1, 2 এবং 3 হবে এবং বাকিগুলো আমাদের হবে না। তাহলে সত্য অনুযায়ী এখানে 1, 2 এবং 3 পেলাম। এখন এই চিহ্নটার অর্থ হচ্ছে এই দুটার মধ্যে যা মিল পাবো, তাহলে এখানে মিল আছে 2 এবং 3, এটা আমাদের অ্যান্সার। তাহলে 1-এর কয়ের উত্তর এটা। খ নম্বর বলছে, খ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। খ নম্বরে বলেছে f(-2) = 0 হলে দেখাও যে √k একটি অমূলদ সংখ্যা। আবার এখানে f(x)-এর একটা শর্ত দেওয়া আছে। তাহলে আমরা এটা এভাবে শুরু করতে পারি যে দেওয়া আছে f(x) সমান, যেটা দেওয়া আছে আমরা অঙ্কটা তুলব, x³ প্লাস k x² মাইনাস 4x মাইনাস 12। অতএব যেহেতু f(x)-এর পরিবর্তে এখানে বলে দেওয়া আছে যে f(-2) = 0, তাহলে x-এর পরিবর্তে আমরা -2 বসিয়ে দেখি এটা কি হয়। -2 এর উপর কিউব প্লাস k ইন্টু -2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু x-এর মান -2 মাইনাস 12। এখানে x-এর পরিবর্তে -2 ধরলাম, এই জন্য এখানে এই মানগুলো আমরা x-এর পরিবর্তে -2 সব জায়গাতে বসিয়ে দিলাম। এখন 3টা -2 গুণ করলে -8 হয়, এখানে 2টা -2 গুণ করলে 4 হয়, তাহলে প্লাস এবং মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এই জন্য প্লাস 4k লিখব। এরপর মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, 4 × 2 = 8 মাইনাস 12। এখন এখানে মাইনাস এবং প্লাস সমান, এটা কেটে দেওয়া যেতে পারে, তাহলে 4k মাইনাস 12। এখানে প্রশ্ন মতে বলেছে, প্রশ্ন মতে 4k মাইনাস 12 সমান, যেহেতু f(-2) = 0, তার মানে এটার মান 0, এটা আমরা 0 নিতে পারি, বা দিয়ে করা যেতে পারবে, এমপ্লয়েজ না দিয়ে বা দিয়ে করব। তাহলে 4k সমান, এই 12k পাশে পার করে দিলে সরাসরি মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে, বা k সমান আমরা 12-এর নিচে এই 4টা নিয়ে চলে আসলাম, কেটে দিলে 3 হয়, বা k সমান 3। এখানে আরেকটা কথা বলা আছে যে এখানে √k একটি বলছে, এখানে যে দেখাবো যে √k একটি অমূলদ সংখ্যা। তাহলে k এর মান যেহেতু 3, অতএব আমরা বলতে পারি যে √k সমান √3। তাহলে আমরা জানি √3 যদি আমরা বর্গমূল করি, আমরা ক্যালকুলেটরটা দেখতে পারি যাচাই করে, √3-র বর্গমূল করে দেখি। √3 সমান আসে 1.732050800808, এই ডট ডট আসতে থাকবে, অনেক সংখ্যা আসবে। তাহলে যেহেতু এটা একটি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অতএব এটি একটি অমূলদ সংখ্যা। যেহেতু √3 একটি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অতএব আমরা বলতে পারি, অতএব √k একটি অমূলদ সংখ্যা। তাহলে এইভাবে আমরা 6 নম্বরটা সমস্যার সমাধান করতে পারি। এরপর আমরা গ নম্বর করব। এটা প্রয়োজনে তোমরা একটু
আটকে রেখে রেখে ভিডিওটি আটকে রেখে রেখে দেখবে, তাহলে ভালো করে বোঝা যাবে। এরপর গ নম্বর সমস্যাটা আমরা একটু দেখি। গ নম্বরটা বলছে যে প্রমাণ করো যে জি অফ এ স্কোয়ার সমান জি অফ এ ইনভার্স 2। তাহলে এইটা যেহেতু দেওয়া আছে, আমরা গ নাম্বার এভাবে শুরু করতে পারি যে দেওয়া আছে জি অফ এ সমান 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব। অতএব আমরা জি অফ এ স্কোয়ারটা নেব। তাহলে এর পরিবর্তে যদি এ স্কোয়ার বসাই, তাহলে এখানেও আমরা 1 প্লাস যেখানে যেখানে এ আছে সেখানে এ স্কোয়ার লিখব, পাওয়ার যেভাবে ছিল সেটাই রাখব, নিচেও তাই এ স্কোয়ার কিউব। এখন এইটা ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস 3 দুগুণ 6 এর পাওয়ার 6 প্লাস এইটা হবে এর পাওয়ার 12, এটা এর পাওয়ার 3 দুগুণ 6। এই অবস্থায় রেখে দেওয়া হবে। এরপর আবার পরের অংশ জি অফ এর পাওয়ার ইনভার্স 2। তাহলে ওইটাতে যদি আমরা আবার এর পরিবর্তে ইনভার্স 2 বসাই, তাহলে কি হয় দেখি। -2 পাওয়ার কিউব ছিল, এর পাওয়ার -2 পাওয়ার 6 ছিল, এর পাওয়ার -2 পাওয়ার 3। এইটা এখন ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস ইনভার্স, মানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে কোনো ইনভার্স থাকলে সেটা 1 বাই লেখা যায়। সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার পাওয়ার যা আছে তাই, প্লাস এখানেও 1 বাই এ স্কোয়ার পাওয়ার যা আছে তাই, এখানেও 1 বাই এ স্কোয়ার পাওয়ার যা ছিল তাই। এখন এইটা 1 প্লাস এটা যদি গুণ করে দেওয়া হয়, 3টা 1 গুণ করলে 1ই হয়, আর এটা গুণ করলে এর পাওয়ার 6 হবে, প্লাস এটা অনুরূপভাবে এর পাওয়ার 12 হবে, এটা 1 বাই এর পাওয়ার 6 হবে। এখন যেহেতু এটা ভগ্নাংশ, আমরা লসাগু করব, লসাগু হবে এর পাওয়ার 12। তাহলে এর পাওয়ার এখানে হবে 12 প্লাস 1 বাই এখানে হবে এর পাওয়ার 6 প্লাস এখানে 1, আর নিচে 1 বাই এর পাওয়ার 6 থেকে যাবে। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা এর পাওয়ার 12 প্লাস এর পাওয়ার 6 প্লাস 1 বাই এর পাওয়ার 12 গুণ দিলে আমরা এই সম্পর্কটা উল্টে যাবে, এটা 6টা উপরে যাবে, 1টা নিচে আসবে, তাহলে এটা হবে এর পাওয়ার 6 বাই 1। এখন এটার মধ্যে কাটলে থাকবে এর পাওয়ার 6, তাহলে সমান লেখা যাবে। এটাকে শুধু সাজায় লিখি 1 প্লাস এর পাওয়ার 6 প্লাস এর পাওয়ার 12 বাই এর পাওয়ার 6। তাহলে আমাদের দেখা যাচ্ছে এই পক্ষে এখানে যা ছিল এটাও তাই। অতএব আমরা সর্বশেষ উত্তর হিসাবে লিখতে পারবো, অতএব জি অফ এ স্কোয়ার সমান জি অফ এ ইনভার্স 2 দেখানো হলো। তাহলে অতি সহজে এভাবে আমরা প্রথম সৃজনশীলটা করতে পারি। এরপর আমাদের যে দ্বিতীয় এবং তৃতীয় সৃজনশীল ছিল সেটা নিয়ে আলোচনা হবে এখন। তো 2 নম্বরটা সৃজনশীলের এরকম একটা চিত্র ছিল, এরকম এখানে একটা বৃত্ত আছে, তারপরে এরকম বাহু আছে। এই সৃজনশীলটা তোমরা দেখতে পারবে। তো এই সৃজনশীলের আলোকে প্রশ্নগুলো ছিল যে মানচিত্রে একটি অনিয়মিত আকৃতির একটা চিত্র দেখানো হয়েছে। এখান থেকে আমাদের বলছে যে বিসি এর দৈর্ঘ্য কত। তাহলে বিসি হচ্ছে এটা দৈর্ঘ্য বের করতে হবে কয়ে, আর ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত, এই যে ইএফজি এই অর্ধবৃত্তটা এটার পরিধি কত এটা বের করতে হবে, এবং এবিসিডিএফজি এর পরিসীমা ও ক্ষেত্রফল, এটার পরিসীমা মানে পুরোটার দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা প্রথমত এটার ক নাম্বারটা আগানোর চেষ্টা করি। ক নাম্বারটা 2-এর ক ছিল এরকম যে বিসি এর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এটা অনুযায়ী চিত্রটা থেকে আমরা একটু দেখি। চিত্রে এরকম একটা এখানে বৃত্ত ছিল, তারপর এইভাবে আমরা একটু চিত্রটা আঁকায় নিই। তো আমরা এরকম চিত্র পাচ্ছি। এই চিত্রে এই বিসিটা বের করতে হবে। এখানে একটা শর্ত দেওয়া আছে যে এখানে দেওয়া আছে এটা 7 সেন্টিমিটার, এই পুরোটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, এবং এইটার সমানই এটা বলা আছে। তাহলে এইটাও হবে 5 সেন্টিমিটার,
এরকম তথ্যগুলো দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এখানে যদি একটা লম্ব আঁকাই, ধরলাম এটা এল দিলাম, তাহলে এখান থেকে 12 থেকে এই সিএলটা যেটা হবে, সিএল এর দৈর্ঘ্য হবে 12 বিয়োগ 5। যেহেতু এখান থেকে এইটুকু যোগ করে দিলে 5 অংশটা বাদ যায়, আর এটার সমানই এই অংশটা, এখান থেকে এই পর্যন্ত অংশটাই হবে এইটা। তাহলে 12 বিয়োগ 5 করলে যা হয় 7। আর একটা জিনিস, এই পুরাটা দেওয়া আছে 15, তার মধ্যে আবার আমাদের দেওয়া আছে এটা 7 আর এটা 5। তাহলে 7 আর 5, এখানে 7 যোগ 5, এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে 7, তার মানে এই অংশটা 7, আর এখানে এই অংশটা হচ্ছে 5। তাহলে 7 যোগ 5 করে যেটা হবে 7 আর 5 হয় আমাদের 12, আর মোট দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে 15 বিয়োগ 12 সমান 3। তাহলে এটা পাবো 3, এটা পেলাম, এটা পাওয়া গেল 7। এখন এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ মনে করি, বিসিএল ত্রিভুজ বিসিএল এ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি বি সি স্কোয়ার সমান সি এল স্কোয়ার প্লাস বি এল স্কোয়ার, অধিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখন এখানে আমরা এটা ক্যালকুলেশন করে দেখি, বি সি স্কোয়ার সমান সিএল এর মান দেওয়া আছে 7, তার উপর স্কোয়ার, আর বিএল এর মান দেওয়া আছে 3, তার উপর স্কোয়ার। তাহলে 7 7 49, 3 3 কে 9, এটা আমরা এখন যোগ করব। তাহলে 9 9 18, 8 8 থাকে 1, এই 1 এখানে আসলে 5 58। এখন 58তে বিসি সমান √58 করে যেটা হবে সেটাই হবে বিসি এর মান। তাহলে এটা আমরা একটু বর্গমূল করে নিই, রুট চিহ্ন দেব, √58 সমান পাওয়া যাচ্ছে √58 সমান 7.61, এইটুকুই আমরা নেই, অথবা আসন্ন মান নিলে 2 নেওয়া যাবে। সিএম প্রায় লেখা যায়, এটা কয়ের উত্তর। এরপর খ নম্বর প্রশ্নটা বলেছে যে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত? এই ইএফজি এই অর্ধবৃত্তটা, তো আমরা খ নম্বর করতে গেলে আমাদের বৃত্তের যে পরিধি তার সূত্র হচ্ছে 2πr, যেখানে আর সমান হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে আমাদের ব্যাস দেওয়া আছে, যেহেতু জি এর মান দেওয়া আছে 5, অতএব অর্ধবৃত্ত হবে 5/2 সমান 2.5, তার মানে আর এর মান হবে আমাদের 2.5। তাহলে এখান থেকে আমরা যদি পুরা বৃত্তের পরিধিটা বের করতে পারি, এই পুরো বৃত্তের পরিধি বের করতে পারি, তাহলে অর্ধবৃত্ত বের করা যায়। 2π এর মান হচ্ছে 3.1416 গুণন আর এর মান পেলাম 2.5। এটা আমরা এখন গুণ করে দেখি কত হয়। তাহলে 2 গুণন 3.1416 গুণন 2 গুণন 2.5 সমান পাওয়া যাচ্ছে 15.708। এটা পুরো বৃত্তের পরিধি, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধবৃত্ত পাবো। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে ভাগ 2 সমান 7.854 সিএম, সেন্টিমিটার প্রায় লেখা যেতে পারে, প্রায়। তাহলে এইটা হলো অর্ধবৃত্তের পরিধি, এটা ক্ষয়ের উত্তর। এরপর আমরা ABCDFG এর পরিসীমার ক্ষেত্রফল বের করব। এই পুরাটার পরিসীমা কত হবে এবং ক্ষেত্রফল কত হবে। আমরা জানি পরিসীমা মানে এইটুকু জায়গা, এই জায়গা, এগুলো, এটা সব যোগ করে যা হবে সেটাই হবে পরিসীমা। তো পরিসীমাটা বের করা কঠিন নয়, আমরা যেহেতু এক জায়গা থেকে পেয়েছি। এটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়েছি যেটা, সেটাকে 2 দিয়ে ভাগ করব। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল 7.854, এটা
আর জি এটার মান পেয়েছি 7.854 সেন্টিমিটার। তারপর এখানে দেওয়া আছে ইডি সমান 5 দেওয়া আছে। তারপর সি বা বিসি এর মান আমরা ক থেকে পাইছি, বিসি এর মান কয়ে পাওয়া গেছে। তো বিসি এর মান কত পাওয়া গেছে আমরা একটু দেখি। বিসি এর মান পাওয়া গেছে 7.62। তাহলে এই 7.62টাকে 7.62। এরপর এবি দেওয়া আছে, এবি সমান দেওয়া আছে 15 সেন্টিমিটার। এগুলো সব সেন্টিমিটার হবে, সেন্টিমিটার। এরপর এখানে দেওয়া আছে এজি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এই সবগুলো যদি যোগ করি তাহলে পরিসীমাটা পাই যাব। এর পরিসীমা কত হবে এটা সব যোগফল করলে যা হবে সেটাই হচ্ছে এই ক্ষেত্রটির পরিসীমা। তাহলে এটা একটু যোগ করে দেখি। এখানে 7.854 প্লাস 5 প্লাস 7.62 প্লাস 15 প্লাস 12 যোগফল করে আসতেছে আমাদের 47.474 cm। অবশ্যই আমরা প্রায় কথাটা লিখব। তাহলে এটা একটা অংশ। এরপর এর বের করা পরিসীমা এবং ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল। তো এটাকে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, এটাকে এইটাই পর্যন্ত দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে একটা আয়তক্ষেত্র পেলাম, এখানে একটা অর্ধবৃত্ত পেলাম, এখানে এটা দাগ দিয়ে এখানে আমরা একটা ত্রিভুজ ক্ষেত্র পেলাম। তাহলে 1 2 দুইটা আয়তক্ষেত্র এবং একটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটা অর্ধবৃত্ত। এই কটার ক্ষেত্রফল যদি আমরা এক জায়গায় যোগ করতে পারি তাহলে এটার ক্ষেত্রফল আমরা অনায়াসে বের করতে ফেলতে পারবো। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, যেটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি হাফ গুণন ভূমি, যেহেতু এটা এল ছিল, ভূমি তাহলে বিএল গুণন উচ্চতা হচ্ছে সিএল। এখন এখানে এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা এটার ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে বিএল এর মান 3 আর সিএল এর মান 7, এই গুণ করে যা হবে তাই। 3 7 21, 21কে 2 দিয়ে ভাগ করি, 21 ভাগ 2 সমান 10.5। এটার ক্ষেত্রফল। এখন এইটার কথা চিন্তা করলে এদিকে 12, তাহলে এটাও 12 আর এটা হবে 5। তাহলে এটার ক্ষেত্রফল হবে 12 গুণন 5, তাহলে সমান 5 বারাং 60। আর এটার ক্ষেত্রফল এইটা 7, এই পাশেও 7 এবং এইটা ছিল আমাদের, এটা 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার। তাহলে আমরা এটা এভাবে করতে পারি 7 গুণন 7। আসলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে চিত্র অনুযায়ী। তো এখানে দেখতে হয়তো বর্গক্ষেত্র মতো লাগছে না, তাহলে এটা হবে 49। আর বাকি থাকলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা হবে, এটা সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এটা পুরা বৃত্তের ক্ষেত্রফল, আর এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। তাহলে পায়ের মান 3.1416 গুণন আর এর মান এখানে ছিল 2.5, তার উপর স্কোয়ার ভাগ 2, যেহেতু অর্ধবৃত্ত ক্ষেত্রফল। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 3.1416 গুণন 2.5 স্কোয়ার সমান যা পেলাম, এখানে পেলাম 19.635 ভাগ 2 সমান এখানে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব এখন, ভাগ 2, তাহলে হচ্ছে 9.817 এইটা। এখন এই যে 4টে ক্ষেত্রফল বের করে নিলাম, এখন এই 4টে ক্ষেত্রফল যোগ করব। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ ক্ষেত্র থেকে আসতে পারি। ত্রিভুজ বিসিএল এর ক্ষেত্রফল পাওয়া গেছে 0.5 cm স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল এটা। এরপর বর্গক্ষেত্র পাইছি, এখানে নাম দেওয়া যেতে পারে কিছু একটা, আমরা ও নাম যদি দেওয়া যেতে পারে। তাহলে বর্গক্ষেত্র ও এল সি ডি এর ক্ষেত্রফল পাওয়া গেছে 49 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার।
এরপর এখানে একটা আয়তক্ষেত্র ছিল যেটার নাম হচ্ছে আয়তক্ষেত্র জি জি এ ও ই এর ক্ষেত্রফল পাইছে এটা 60 এবং অর্ধবৃত্ত জি এফ ই এর ক্ষেত্রফল পাওয়া গেছে 9.817। এখন এই কয়টা ক্ষেত্রফল যোগ করে আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এটা যোগ করি, এটা যোগ করলে যা হবে, এটা ছিল 10 এটা, তো এটা যোগ করলে হবে 10.5 যোগ 60 যোগ 9.817 যোগ করে হবে 129.317 cm স্কোয়ার। পুরোটির ক্ষেত্রফল আমরা এটা পেলাম। তাহলে এইভাবে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা অনায়াসে আমরা বের করে ফেলতে পারি। তাহলে এটা গেল। এরপর আমাদের আরেকটা আছে 3 নাম্বার। এরপর 3 নাম্বার সৃজনশীলে ছিল এরকম একটা সুষম অষ্টভুজ দেওয়া ছিল এবং যার একটি এই বাহুর পরিমাণ দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটা ও হচ্ছে কেন্দ্র, এবার পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এরকম দেওয়া আছে এবং সেই অনুযায়ী প্রশ্ন আছে। এটা একটা সুষম বহুভুজ। এখন এই বহুভুজের বলছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো, এরকম প্রশ্ন আছে। তো কয়ের উত্তরটা কেমন করে হবে দেখো, এখানে বলছে যে ও পি কিউ, এখানে ও পি কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এই ত্রিভুজটার এই বাহুটাও 4, এই বাহুটাও 4, তাহলে এটা অবশ্যই সমদ্বিবাহু একটা ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা একটা সূত্র জানি। তাহলে তিনের ক নম্বরটা আমরা করব। এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর ক্ষেত্রফল বের করব আমরা এভাবে যে ত্রিভুজ ও পি কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ অতএব এর দুটি বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার, আর অন্য বাহুটি আমরা জানি না। এবং কোণ, এখানে যে একটা কোণ তৈরি হয়েছে এখানে পি ও কিউ, এই পি ও কিউ কোণটার মান আমরা বের করব কত হয়। কোণ পি ও কিউ সমান, যেহেতু বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ হচ্ছে 360, তাহলে 360কে যেহেতু এখানে 8টি ত্রিভুজ আছে, 8 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 45 ডিগ্রি। তাহলে পি ও কিউ এর পরিমাণ 45 ডিগ্রি। এখন আমরা এটা একটা সূত্র জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সূত্রটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা, যেখানে এ একটা বাহু, বি একটা বাহু, আর সাইন থিটা মানে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা। এখন মান আমরা বসাই দিই, হাফ এর মানও 4, বি এর মান 4, আর সাইন থিটার মান 45 ডিগ্রি। এখন এটা আমরা কাটলে 2 হয়, তাহলে 2 গুণন 4 গুণন এখানে সাইন 45 ডিগ্রি মান হাফ। এখন এটা ক্যালকুলেশন করলে 2 দুগুণ 4 দুগুণ 8 বাই √2। এখন নিচে √2 রাখা যেহেতু যায় না, উভয় পক্ষে √2 দ্বারা যদি আমরা গুণ করি, √2 দ্বারা গুণ করলাম, তাহলে দুটা √2 গুণ করলে এখানে আমাদের √2 যদি গুণ করি, এখানেও √2, তাহলে দুটা √2 এ শুধু 2 হয়, আর এই √2 আবার এই 2 দ্বারা 8কে কাটলে 4 হয়, তাহলে আমরা পেলাম 4√2। এই 4√2টাই হচ্ছে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন ক্ষয়ে বলছে যে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। এখন এখানে আমরা দেখছি যে সুষম বহুভুজটিতে মোট এরকম ত্রিভুজ আছে, এরকম ত্রিভুজের সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টি ত্রিভুজ ক্ষেত্র এখানে আছে।
এক 1 2 3 4 5 6 7 8। যেহেতু আমরা ক থেকে পেয়েছি একটি কয়ে আমরা পেয়েছি একটির ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া গেছে। আমরা ক্যালকুলেশন করে একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 4√2। এখন আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল বের করেছে। তাহলে এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে 8 গুণ, যেহেতু এখানে 8টি ত্রিভুজ আছে, তাহলে 8 গুণন 4√2, তাহলে 4 আসতে 32, 32√2। এখন এটা যদি আমরা √2 এর মানটা বের করে এখানে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। তাহলে 32 গুণন √2 এর মান, √2 আমরা একবারে ব্যবহার করতে পারি, √2 সমান পাওয়া যাচ্ছে 45.2548, ব্র্যাকেটে লিখব প্রায়। যেহেতু ক্ষেত্রফল এখানে যা ছিল, ক্ষেত্রফলের এককটা আমাদের লেখা দরকার। এখানে সেন্টিমিটারে ছিল, তাহলে আমরা লিখব বর্গ সিএম, বর্গ সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা খ নম্বরটা করতে পারি। এরপর অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? তাহলে এইটার উত্তর দিতে গেলে আমরা যে সুষম বহুভুজের ক্ষেত্রফল, এই সুষম বহুভুজের ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল বের করলাম, এখানে কোনটা আমাদের কাছে বেশি সহজতর মনে হলো সেই অনুযায়ী আমরা নিজে নিজে তোমাদের বিবেচনা অনুযায়ী তোমরা অবশ্যই দেবে। এখানে এটার ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের কয়েকটা অংশে ভাগ করতে হয়েছিল, কিন্তু এটার ক্ষেত্রফল বের করতে গিয়ে আমরা কিন্তু অতি সহজেই বের করতে পারছি। এই জন্য আমার মতে আমরা এরকম করে বলতে পারি যে অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে গিয়ে যেহেতু অনেকগুলো অংশ করে ক্ষেত্রফল বের করতে হয়েছে, যা আসলে অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রফল অতি সহজে আমরা সূত্র প্রয়োগ করে বের করতে পেরেছি। এই জন্য আমার মতে অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে সুষম বহুভুজের ক্ষেত্রফলটি বের করা অধিকতর সহজতর বলে আমি মনে করি। এইভাবে তোমরা গ নম্বরটির উত্তর সুন্দর করে গুছিয়ে লিখলে হবে, এটার কোনো গাণিতিক ব্যাপার না দিলেও চলবে। তো ঠিক আছে, এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর এর পরবর্তী যে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো দেওয়া হবে, নিয়মিতভাবে চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া হবে, দেখতে থাকবে, পাশে থাকবে আশা করি। ধন্যবাদ।